সরকার কোন রাজনৈতিক সরকার না। আমরা শুরু থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা বলেছিলাম স্টেট ইজ এ পলিটিক্যাল মেশিন, রাষ্ট্র একটা রাজনৈতিক যন্ত্র। এই যন্ত্র পরিচালনা করতে রাজনীতিবিদদেরকে দরকার হবে। কাজেই শুধুমাত্র সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিংবা সুশীল সমাজের ব্যক্তি দিয়ে বিপ্লব পরবর্তী সরকার গঠন করলে সেই সরকার চলবে না। আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করুন, কিন্তু আমাদের সেই কথা শোনা হয়নি, যার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। যেই গণ অভ্যুত্থানের অংশীজনরা সম্মিলিতভাবে ফ্যাসিস্ট শক্তির পতন ঘটিয়েছিলাম, ফ্যাসিবাদকে রুখে দিয়েছিলাম, আজকে সেই গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভক্তির ফলে ওই পতিত ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠছে। আপনারা গোপালগঞ্জে তার আলামত দেখেছেন। কথা হচ্ছে গোপালগঞ্জে হামলা হয়েছে এনসিপির সমাবেশে সদ্য জন্ম লাভ করা নতুন নবজাত শিশু কিংবা রাজনীতির নতুন দল। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু ওই এনসিপির তারাও আমাদের ভাই, তারাও আমাদের বন্ধু, তারা আমাদের সহকর্মী। একটা বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ প্রথম দিকে জামাতকে ধ্বংস করার মিশন নিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামাতকে সাইজ করতে চেয়েছিল। জামাত সাইজ শেষে বিএনপিকেও ধরেছিল। বিএনপি জামাত সাইজ শেষে সবাইকে ধরেছে। আপনারাই দেখেছেন। আমি এই বাড্ডার হাজীপাড়ায় ছিলাম। এই শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কতবার লাঞ্ছিত হয়েছি, কতবার দুর্ঘটনার শিকার হয়েছি, কতবার রক্তাক্ত হয়েছি। কাজেই আমরা একটা কথা বলতে চাই, ওই যে ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমাদের শক্তি, আমরা যদি বিভক্ত হই তবেই আমরা পরাজিত হব। বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, আরো রাজনৈতিক দল, আগামীতে নির্বাচন হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, তবে সেই প্রতিযোগিতা হবে সুস্থ, সুন্দর, শোভনীয় পদ্ধতিতে। কিন্তু আমি খুব দুঃখ পাই, খুব কষ্ট লাগে যখন দেখি এই অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা যারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে একটি দলের শীর্ষ নেতাকে নিয়ে যখন স্লোগান দেয়, কি আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নাই, এইটা এর চেয়ে জঘন্য স্লোগান আর আছে? এর চেয়ে জঘন্য স্লোগান নাই। আমি চর্ম নাই কিংবা ইসলামী আন্দোলন করি না, কিন্তু তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল। আমরা একটি দল হিসেবে যখন অন্য দলের সমালোচনা করব, যখন অন্য দলকে নিয়ে কথা বলবো, মাধুর্য সহকারে, সৌন্দর্য সহকারে, শোভন ভাষায় আমাদের কথা বলা উচিত। একই সাথে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির অনেক নেতাকর্মীরা নির্যাতিত। এখন এই কথাটা বলতে আমি চাই না, কিন্তু তারপরে বলে বিভিন্নভাবে খাম্বা, আবার কি টিনের উপরে কাউয়া, তারেক রহমান ... এই সমস্ত কথাবার্তা বলে। তো এখন একটা দলের প্রধান, সেই দলের নেতা কর্মীদের কাছে তিনি আবেগের নাম, তাকে নিয়ে যদি এই ধরনের কদর্যপূর্ণ ভাষায় সমালোচনা করি, তাহলে কি আমাদের মধ্যে রাজনৈতিক সহাবস্থান থাকবে? তাই আমি সকল দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনৈতিক সমালোচনায় শোভন ভাষা ব্যবহার করুন। আজকে গোপালগঞ্জে এনসিপি আক্রান্ত হোক, সারা বাংলাদেশের যেখানে অন্য কোনো দলের লোকের আক্রান্ত হোক, আমরা যেভাবে অতীতেও মজলুমদের পাশে ছিলাম, আগামীর বাংলাদেশে আমরা যে কোনো দুর্বৃত্ত, অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবো। যারাই নির্যাতিত হবে আমরাই তাদের পাশে দাঁড়াবো। আমি একটা কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আপনারা যদি এই জুলাইকে ব্যর্থ হন, তাহলে আপনারা সামনের রাজনীতিতেও ব্যর্থ হবে। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। আমিও রাজনৈতিক দল হিসেবে 21 সালে আত্মপ্রকাশ করেছি, ধারাবাহিকভাবে রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছি, কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয় নাই, জনগণ রাস্তায় নেমে আসে নাই। কারণ রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা বিশ্বাসের ঘাটতি ছিল। জনগণ মনে করেছে
যারাই লঙ্কায় যাবে তারাই রাবণ হবে, যারাই ক্ষমতায় যাবে তারাই লুটপাট, চাঁদাবাজি, দখলদারি জনগণকে জিম্মি করবে। জনগণের এই ধারণা বোধহয় ভুল ছিল না। 5ই আগস্টের পরে সেইটা প্রমাণিত। এই 5ই আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেট সমিতি, দোকান থেকে চাঁদা, আরেকজনের জায়গা দখল, ফ্ল্যাট দখল, গেট দখল, পুকুর দখল, এই দখলবাজি ছাত্ররা করছে না, নিরীহ জনগণ করছে না, রাজনৈতিক দলের যাদের বেশি শক্তি আছে আমরাই করছি। কিন্তু আমার কথা পরিষ্কার, এইখানে আমরা গণ অধিকারের সমাবেশ করছি। আমাদের দলের কোন লোক যদি কোন দখলবাজি, চাঁদাবাজিতে জড়িত থাকে বাইন্দা আপনারা আমাদেরকে খবর দেবে। আমরা আমাদের কর্মীদেরকে চাঁদাবাজি, দখলবাজি, জনগণের অত্যাচার, নির্যাতন, লুটপাট করার শিক্ষা দেই নাই, আমরা দেব না। এইটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের অঙ্গীকার। যেই কারণেই আমরা দলের স্লোগান ঠিক করেছি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, ক্ষমতা না জনতা, জনতা জনতা, জনতার সংগ্রাম চলছে চলবে, চলছেই চলবে, জনতার সংগ্রাম। ক্ষমতার জন্য রাজনীতি করি নাই, আমরা পরিষ্কারভাবে রাজপথে স্লোগান দিয়েছিলাম, ক্ষমতা না জনতা, জনতা। সেই জনতাকে নিয়েই আমরা রাজপথে যে দুর্বার আন্দোলন করে চলেছি। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই গণ অভ্যুত্থানের চেতনার দোহাই দিয়েও কেউ যদি চাঁদাবাজিকে জায়েজ করতে চায়, দখলবাজিকে জায়েজ করতে চায়, জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়, আমরা আবারও তাদের বিরুদ্ধে দাঁড়াবো। সর্বশেষ কথা বলবো, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্যে, আপনারা জানেন 2000 ছাত্র, যুবক, পথ শিশু, সাধারণ মানুষ, বাসের ড্রাইভার, ফুটপাতের হকার জীবন দিয়েছে। কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য জীবন দেয় নাই। তারা তাদের স্বপ্নের পরিবর্তনের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছিল। কাজেই তাদের সেই রক্তের শপথ আমরা আগামীতে তরুণদেরকে নিয়ে, এই অভ্যুত্থানের জনতাকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। তাই আমরা মনে করি এই অভ্যুত্থানের পূর্বে আন্দোলনের যে পরিষ্কার ঘোষণা ছিল, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, শাসনতন্ত্রের মৌলিক পরিবর্তনের জন্য আমরা মনে করি আনুপাতিক হারে নির্বাচন একটি উত্তম পদ্ধতি। যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান আপনারা। যারা বোঝে তারা রাজনীতি করবে। পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, যাকে বলে সংক্ষেপে পিআর বা বাংলায় সংখ্যানুপাতিক পদ্ধতি। এইখানে আমরা বলছি, যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, নির্বাচন হতে হবে আনুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলে 20% ভোট পায়, তাদের 20 জন, আপনার 300 জন যদি সংসদ সদস্য হয়, তাহলে 3 দ্বিগুণে 60, 60 জন, 3 20 60, 60 জন প্রতিনিধি সংসদে থাকবে। যদি বিএনপি ধরেন 50% ভোট পায়, তাদের 3×50 150 সিট সংসদে থাকবে। এইটা হচ্ছে একইভাবে অন্যান্য দল যদি বিদ্যমান পদ্ধতিতে সিস্টেম হয়, ঐক্যমত হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে আমাদের বিদ্যমান সংসদের পদ্ধতি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সংসদের উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। নিম্ন কক্ষে 400 সিট থাকবে, উচ্চ কক্ষে 100 সিট থাকবে। নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে, উচ্চ কক্ষে পিআর বা সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। আমরা বলেছি আমরা পুরোটা পিআর পদ্ধতিতে দাবি করেছি। পুরোটা যদি নাও হয়
অন্তত এইবার পরীক্ষামূলকভাবে উচ্চ কক্ষের 100 আসনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক। কাজেই সেখানেও তাহলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে, পার্লামেন্টে সকল দল কথা বলবে, জনগণের অধিকারের জন্য ভয়েস তুলবে। এর চেয়ে উত্তম পদ্ধতি আর কিছু আছে? এখন অনেকে বলছে পিআর পদ্ধতি হলে কোন আসনে কে এমপি হবে কেউ জানবে না, সমস্যা হলে এলাকার মানুষ কার কাছে যাবে জানবে না। সেজন্য আমরা বলেছি যদি নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু বিদ্যমান সিস্টেম থাকতেছে, এমপি থাকবে প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা, আর উচ্চকক্ষ নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেটা হবে আনুপাতিক হারে। এই রকমের সংস্কারের বিষয়ে কারো দ্বিমত থাকার কথা? যারা এই সংস্কারের বিরোধিতা করে তারাই অভ্যুত্থানের বিরোধী। আমরা বলেছি জনপ্রশাসন পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, তারা পারুক বা না পারুক আমাদের নিরাপত্তার জন্য, প্রোগ্রামের শৃঙ্খলার জন্য দাঁড়াইছে। তাহলে ওনাদের যেভাবে নির্দেশনা ওনারা সেইভাবে কাজ করে। যখন যেই সরকার যেভাবে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে তারা ব্যবহৃত হয়েছে, তাদের তো কোনো দোষ নাই। দোষ হচ্ছে ওই জনগণের ভোট নিয়ে, ভোট ছাড়া ক্ষমতায় গিয়ে যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে নিজের অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করে, দোষ হচ্ছে তাদের। দোষ ছিল হাসিনার, দোষ ছিল আওয়ামী লীগের, বিচার তাদের হবে। অবশ্যই হাসিনার প্রশাসনে সব পুলিশ হারুন বেনজিরদের মতো ছিল না। যারা হারুন বেনজিরদের মতো ছিল আমরা সেই সমস্ত সদস্যদের বিচার চাই। একই সাথে পুলিশ কিংবা জনপ্রশাসনকে ভবিষ্যতে যেন কেউ ব্যবহার করতে না পারে সেই জন্য আমরা পুলিশ এবং জনপ্রশাসনকে সংস্কারের দাবি জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের সংস্কার হয় নাই। এই ধরনের সংস্কার যদি না হয় গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা এই জন্যই বলেছি শহীদের রক্তের শপথ, আমরা গণ অভ্যুত্থান ব্যর্থ হতে দিব না। গণ অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র সংস্কার করেই আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ।